এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। জামাতের আমিরের অ্যাকাউন্ট হ্যাক করতে হ্যাকারকে ফোন করে যা বলেছিলেন তারেক রহমান, কল রেকর্ড ফাঁস। কুমিল্লা ৪ আসনে নির্বাচন করতে পারবেন না বিএনপির প্রার্থী মঞ্জুরুল হাসান মুন্সি। নির্বাচনে নিরাপত্তায় বগুড়ায় ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন। তারেক রহমানকে প্রকাশ্য রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার হুমকি দিলেন রুমিন ফারহানা, গোপন ভিডিও ভাইরাল। আরও জানব, ভোটে না পেরে এবার গোয়েন্দা ষড়যন্ত্র বিএনপির, হাতে নাতে ধরা পড়ল জামায়াতের হাতে। জামায়াত নিয়ে বিএনপির গভীর ষড়যন্ত্র ফাঁস। আপনারা দেখছেন বাংলা নিউজ লাইভ। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে একটি অভিযুক্ত অডিও কল রেকর্ড ফাঁসের ঘটনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই অডিওতে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানকে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের ভেরিফাইড এক্স অর্থাৎ সাবেক টুইটার অ্যাকাউন্ট হ্যাকের সঙ্গে জড়িত বলে দাবি করা হচ্ছে। নির্বাচনী প্রচারণার মধ্যেই প্রকাশিত এই অডিও দুই দলের সম্পর্ক নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। সূত্র অনুযায়ী গত ৩১ জানুয়ারি রাতে প্রথম অডিও ক্লিপটি প্রকাশ পায়। এতে একজন ব্যক্তির কণ্ঠকে তারেক রহমানের বলে দাবি করা শোনা যায়, যিনি একজন কথিত হ্যাকারকে ফোন করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্টে নির্দিষ্ট একটি পোস্ট দেওয়ার নির্দেশ দিচ্ছেন। অডিওতে শোনা যায় নারীদের নিয়ে সরাসরি কটাক্ষমূলক বক্তব্য দেওয়ার কথা বলা হচ্ছে, যা জামায়াতের ভাবমূর্তিতে বড় ধাক্কা দেবে বলেও উল্লেখ করা হয়। জবাবে হ্যাকার পক্ষ থেকে জানানো হয় অ্যাকাউন্টে প্রবেশাধিকার পাওয়া গেছে এবং পোস্টটি আপলোড করা হচ্ছে। উল্লেখ্য, গত শনিবার বিকেলে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট থেকে নারীদের কর্মক্ষেত্রে অংশগ্রহণকে আধুনিকতার নামে পতিতাবৃত্তির আরেক রূপ বলে উল্লেখ করে একটি বিতর্কিত পোস্ট প্রকাশিত হয়। পোস্টটি দ্রুত ভাইরাল হলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। ছাত্রদল, নারী অধিকার কর্মী সহ বিভিন্ন মহল থেকে এর তীব্র প্রতিবাদ জানানো হয়। এ ঘটনার পর জামায়াত ইসলামী দাবি করে অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছে এবং এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ। দলটি হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি করে এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে বিভিন্ন প্রমাণ উপস্থাপনের চেষ্টা করে। ফাঁস হওয়া অডিও কল রেকর্ড প্রসঙ্গে জামায়াতের একাধিক নেতা দাবি করেন এটি জাল কিংবা এআই ভিত্তিক ভয়েস ক্লোনিংয়ের মাধ্যমে তৈরি হতে পারে। জামায়াতের সাহায্য সম্পাদক জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, এটি আমাদের বিরুদ্ধে চলমান সাইবার হামলারই ধারাবাহিকতা। তারেক রহমান সাহেবের সঙ্গে আমাদের নেতৃত্বের যোগাযোগ রয়েছে, কিন্তু এ ধরনের কোনো কথোপকথন হয়নি। আমরা টেকনিক্যাল ফরেনসিক পরীক্ষার মাধ্যমে বিষয়টি প্রমাণ করব। অন্যদিকে বিএনপির পক্ষ থেকে এখনও এই অডিও কল রেকর্ড নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে দলের এক মুখপাত্র নাম না প্রকাশ করার শর্তে বলেন, নির্বাচনের আগে এ ধরনের ভুয়া অডিও ছড়ানো নতুন কিছু নয়। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি এবং প্রয়োজনে আইনি ব্যবস্থা নেব। তারেক রহমানের সঙ্গে জামায়াতের সম্পর্ক নিয়ে বিএনপি সবসময়ই স্বচ্ছ অবস্থানে রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ২০২৬-এর জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে এই ঘটনা বিএনপি ও জামায়াতের মধ্যকার সম্ভাব্য জোট কিংবা প্রতিদ্বন্দ্বিতার উপর প্রভাব ফেলতে পারে। ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ফেক কল রেকর্ডিং ও জামায়াত হ্যাক ট্রেন্ড করছে। কেউ এটিকে জামায়াতের ড্যামেজ কন্ট্রোল বলছেন, আবার কেউ বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে দেখছেন। পুলিশের একজন কর্মকর্তা জানান, হ্যাকিং ও অডিও ফাঁসের অভিযোগে তদন্ত শুরু হয়েছে। সাইবার ক্রাইম ইউনিট অডিওটির সত্যতা যাচাই করছে। জামায়াতের দাবি অনুযায়ী হ্যাকিংয়ের উৎস সরকারি ইমেল অথবা অন্য কোনো শক্তিশালী সোর্স থেকে এসেছে, এমন প্রাথমিক ইঙ্গিত পাওয়া গেছে। এই ঘটনা বাংলাদেশের রাজনীতিতে সাইবার যুদ্ধের নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নির্বাচন কমিশন ও নিরাপত্তা সংস্থাগুলোর আরও সতর্ক হওয়া জরুরি বলে মত দেওয়া হচ্ছে। ফাঁস হওয়া কল রেকর্ডটি সত্য না মিথ্যা তা নির্ধারণ করবে সাইবার ক্রাইম ইউনিটের ফরেনসিক প্রতিবেদন। এ ধরনের ঘটনা নির্বাচনের সময় জনমনে বিভ্রান্তি ও রাজনৈতিক অবিশ্বাস বাড়াতে পারে বলে আশঙ্কা করা হয়েছে। রাজনীতিতে কাকতালীয় বলে কিছু নেই, যা ঘটে তার প্রতিটাই পরিকল্পনার অংশ। গত বৃহস্পতিবার নওগাঁয় বিএনপি প্রধান তারেক রহমান ঘোষণা দিলেন, ক্ষমতায় গেলে ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হবে। জনতুষ্টিবাদী ঘোষণা, ভালো কথা, কিন্তু আসল ম্যাজিকটা ঘটল অফিস টাইম শেষ হওয়ার পর। সন্ধ্যের মধ্যেই বাংলাদেশ ব্যাংক থেকে সব ব্যাংকের এমডিদের কাছে জরুরি চিঠি পাঠানো হলো। ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণের বিস্তারিত তথ্য দ্রুত পাঠাতে হবে। প্রশ্ন হলো, বিএনপি তো এখনও ক্ষমতায় নেই,
তারা বিরোধী দলও নয়, তারা কেবল একটি রাজনৈতিক দল। তাহলে তাদের ঘোষণার সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ ব্যাংক কেন রাতের বেলা এমন চিঠি পাঠাবে? রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কি এখন কোনো রাজনৈতিক দলের প্রাইভেট কোম্পানিতে পরিণত হয়েছে? অফিস টাইমের পরেই অস্বাভাবিক তৎপরতা কি প্রমাণ করে না যে ভেতরে ভেতরে পুরো সিস্টেম ক্যাপচার হয়ে গেছে? বিএনপি একটি ঘোষণা দেবে আর রাষ্ট্রযন্ত্র দৌড়ঝাঁপ শুরু করবে, এটাই কি লেভেল প্লেইং ফিল্ড, নাকি রাষ্ট্রীয় কোষাগার ব্যবহার করে ভোটের আগে ভোটার কেনার পায়তারা? দৈনিক সমকাল এই বিষয়টি প্রকাশ করে বোমা ফাটিয়েছে। বাংলাদেশ ব্যাংকের এই তড়িঘড়ি চিঠির পেছনে রয়েছেন অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমির, বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য। প্রশ্ন হল, তিনি কি কেবল একজন নিরপেক্ষ অধ্যাপক? এই ভদ্রলোকই কিছুদিন আগে একটি জরিপের সঙ্গে যুক্ত ছিলেন, যেখানে দাবি করা হয়েছিল দেশের ৭০% মানুষ বিএনপিকে ভোট দেবে। আজ সমীকরণ মিলছে। যিনি বিএনপিকে ৭০% ভোট পাওয়ার একাডেমিক বৈধতা দিয়েছেন, তিনি আবার বাংলাদেশ ব্যাংকের ভেতরে বসে বিএনপির ইশতেহার বাস্তবায়নে কলকাঠি নাড়ছেন। এটা কি সরাসরি স্বার্থের সংঘাত, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নয়? রাষ্ট্রীয় পদে বসে একটি দলের এজেন্ডা বাস্তবায়ন, এটাই কি নিরপেক্ষতা? এবার আসি আরেকটি ভয়ঙ্কর স্বীকারোক্তিতে। বিএনপির এমপি প্রার্থী সাবেক বিমান বাহিনী প্রধান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী বুক ফুলিয়ে বলেছেন, ডিজিএফআই ও এনএসআই দিয়ে সার্ভে করিয়ে বিএনপি প্রার্থী ঠিক করেছে। থামুন, এক মুহূর্ত চিন্তা করুন। ডিজিএফআই ও এনএসআই রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা। তাদের কাজ দেশের নিরাপত্তা নিশ্চিত করা। কোনো রাজনৈতিক দলের হয়ে প্রার্থী বাছাই করা কি তাদের কাজ? আলতাফ হোসেনের এই প্রকাশ্য স্বীকারোক্তি প্রমাণ করে বিএনপি না থাকলেও রাষ্ট্রের গোয়েন্দা সংস্থার একটি অংশ তাদের হয়ে কাজ করছে। পুরো সংস্থা নয়, কিন্তু একটি অংশ। যদি গোয়েন্দারা প্রার্থী ঠিক করে দেয়, তাহলে নির্বাচনের দিন তারা কার পক্ষে কাজ করবে? এটা কি নির্বাচন নাকি সিলেকশন? এরা আবার আমাদের ডিপ স্টেটের গল্প শোনায়, অথচ ডিপ স্টেটের কোলে বসে তারাই রাজনীতি করছে। রাষ্ট্রযন্ত্রের অপব্যবহার শুধু ব্যাংক বা প্রার্থী বাছাইয়ে সীমাবদ্ধ নয়, মিডিয়াতেও চলছে। বিডি টুডের সম্পাদক মোকাররম হোসেন দাবি করেছেন, বিএনপির সমালোচনা করে সংবাদ প্রকাশ করায় তাদের নিউজ পোর্টাল ব্লক করে দেওয়া হয়েছে। সবচেয়ে বিস্ময়কর বিষয়, তিনি বলেছেন সরকার বা তথ্য মন্ত্রণালয় এ বিষয়ে কিছুই জানে না। সরকার জানে না, কিন্তু পোর্টাল বন্ধ। তাহলে এই সুইচ টিপল কে? উত্তর পরিষ্কার, প্রশাসনের ভেতরে লুকিয়ে থাকা সেই শক্তি যারা বিএনপির হয়ে মাঠ ক্লিয়ার করছে। ক্ষমতায় আসার আগেই যদি মিডিয়া বন্ধ করে দেওয়া হয়, ক্ষমতায় গেলে তারা কি করবে? এবার আসি সবচেয়ে ভয়াবহ অভিযোগে। জামায়াত দাবি করেছে এবং প্রমাণ দেখিয়েছে, রাষ্ট্রপতির দফতরের ইমেল ব্যবহার করে জামায়াত নেতাদের কাছে মেল পাঠানো হয়েছে। শুনতে সায়েন্স ফিকশন মনে হলেও জামায়াতের আইটি বিশেষজ্ঞরা আইপি ট্র্যাক করে দেখিয়েছেন হামলাটি রাষ্ট্রপতির দফতর থেকেই হয়েছে। টার্গেট ছিলেন আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান ও ডাক্তার শফিকুল ইসলাম। সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।